আফগানিস্তান দক্ষিণ ও মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যার ভূগোল অত্যন্ত দুর্গম, পাহাড় শ্রেণী এবং মরুভূমিময় বৈচিত্র্যে সমৃদ্ধ। দেশটির কেন্দ্রে হিন্দুকুশ পর্বতমালা, একদিকে প্রকৃতির বাধা, অন্যদিকে সামরিক ও রাজনৈতিক কৌশলে সবচেয়ে গুরুতর অংশ। এই পর্বতশ্রেণী ইতিহাস জুড়ে বহু সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষী। আফগানিস্তানের সীমান্তে 6টি দেশ: পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীনের সাথে সংযোগ রয়েছে, যা এটিকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথে পরিণত করেছে। সিল্ক রোডের অন্যতম কেন্দ্র হওয়ায় এই অঞ্চলের উপর বহু বাণিজ্যিক ও সামরিক শক্তির নজর ছিল। ভূ রাজনীতির দিক থেকে আফগানিস্তান এমন এক ভূখণ্ড যা মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়াকে একত্রে যুক্ত করে। জলবায়ু বৈচিত্র্যময়, শীতকালে হিমশীতল এবং গ্রীষ্মে শুষ্ক তাপপ্রবাহ দেখা যায়। এই ভৌগোলিক বৈশিষ্ট্য দেশটির অর্থনৈতিক কাঠামো, কৃষি, জীবনধারা এবং যুদ্ধনীতি পর্যন্ত প্রভাবিত করেছে। আফগানিস্তানের কৌশলগত অবস্থানের কারণে বহু বিশ্বশক্তি এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং এ কারণে দেশটি বারবার সংঘাতের মঞ্চে পরিণত হয়েছে। এই ভূগোল একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। বাণিজ্যের সুযোগ এনে দিয়েছে, কিন্তু একই সাথে যুদ্ধেরও। অতএব আফগানিস্তানকে বোঝার প্রথম ধাপ হল তার কঠিন ভৌগোলিক বাস্তবতা এবং কৌশলগত অবস্থান সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করা। আফগানিস্তান বহু জাতিগোষ্ঠীর মিলনস্থল। পশতুন, তাজিক, হাজারা, উজবেক সহ আরও একাধিক গোষ্ঠী এখানে শান্তি ও সংঘাতের মধ্য দিয়ে পাশাপাশি বসবাস করছে। এই বহুত্বই দেশটির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, কিন্তু একই সাথে রাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। পশতুনরা সংখ্যাগরিষ্ঠ এবং ঐতিহাসিকভাবে শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। তাজিকরা প্রশাসন, বিদ্যা, শিক্ষা, সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রেখেছে। হাজারা জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে, যদিও আধুনিক যুগে তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। উজবেকরা উত্তরাঞ্চলের প্রধান শক্তি হিসেবে পরিচিত এবং তাদের নিজস্ব সামরিক রাজনৈতিক জনগোষ্ঠী রয়েছে। আফগান সমাজ মূলত গোত্রভিত্তিক। নীতি, আইন ও সিদ্ধান্তের ক্ষেত্রে উপজাতীয় সূরাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী পুরুষের ভূমিকা, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় প্রভাব, সম্মান সবকিছুই এই সমাজ কাঠামোর মধ্যে গড়ে ওঠে। এই বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী একদিকে একে অপরের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে, অন্যদিকে ক্ষমতার লড়াইয়ে বিভাজন তৈরি করেছে, ফলে সামাজিক ঐক্য গড়ে ওঠা কঠিন হয়েছে। আফগানিস্তানকে বোঝার জন্য এই বহুজাতিক সামাজিক কাঠামোকে জানার প্রয়োজন, কারণ এখানকার প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের পেছনে জাতিগত সম্পর্ক ও সংঘাতের একটি বড় ভূমিকা রয়েছে। আফগানিস্তানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ও সাংস্কৃতিক মিলনস্থল। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল সাম্রাজ্য, তিমুরিদ, মুঘল, সাফাভিদ, প্রায় সব বড় সাম্রাজ্যই এই ভূখণ্ড দখলের চেষ্টা করেছে। প্রতিটি সাম্রাজ্যের সাথে এসেছে নতুন সংস্কৃতি, ভাষা, স্থাপত্য, ধর্মীয় প্রভাব। কিন্তু আফগান জনগণের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের অদম্য প্রতিরোধ শক্তি, যা ব্রিটিশ সাম্রাজ্যের সাথে তিনটি যুদ্ধ, সোভিয়েত আক্রমণ এবং মার্কিন নেতৃত্বাধীন আধুনিক যুদ্ধও স্পষ্ট দেখা যায়। 19 শতকে গ্রেট গেম এর সময় আফগানিস্তান দুই মহাশক্তি ব্রিটেন ও রাশিয়ার মাঝে একটি বাফার স্টেটে পরিণত হয়। 1919 সালে তৃতীয় আংলো আফগান যুদ্ধের মধ্য দিয়ে দেশটি সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে। 20 শতকের মাঝামাঝি কিছুটা আধুনিকায়নের চেষ্টা হলেও রাজনৈতিক সংঘর্ষ, রাজতন্ত্র পতন, কমিউনিস্ট সরকার, সোভিয়েত আগ্রাসন, গৃহযুদ্ধ এবং তালেবানের উত্থান অবনতি দেশটিকে দীর্ঘস্থায়ী অস্থিরতায় নিমজ্জিত করে। 2001 সালের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হলেও দুর্নীতি, সন্ত্রাস ও গৃহযুদ্ধের কারণে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। 2021 সালে তালেবান আবার ক্ষমতা দখল করে, যা আফগানিস্তানের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করে।
আফগান ইতিহাসে প্রতিটি যুদ্ধে ধ্বংস, আবার প্রতিটি ধ্বংসের মধ্যেই আফগান জনগণের দৃঢ়তা, সংস্কৃতি ও টিকে থাকার মানসিকতা আরও তীক্ষ্ণ। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে হত্যাযজ্ঞপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাববাহী ঘটনাগুলোর একটি। কমিউনিস্ট সরকারকে টিকিয়ে রাখতে সোভিয়েত বাহিনী আফগান ভূখণ্ডে প্রবেশ করলেও দ্রুতই দেশের বিভিন্ন উপজাতি, গোষ্ঠী ও ধর্মীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিরোধ শুরু হয়। এই প্রতিরোধ আন্দোলন বিশ্বের ইতিহাসে মুজাহিদিন নামে পরিচিত হয়ে ওঠে। পাকিস্তান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ বিভিন্ন দেশ মুজাহিদিনদের আর্থিক, সামরিক ও লজিস্টিক সহায়তা দেয়, যা যুদ্ধকে আরও দীর্ঘ ও জটিল করে তোলে। সোভিয়েত বাহিনী পাহাড়ি অঞ্চলের কঠিন প্রতিরোধ, ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং গেরিলা কৌশলে বারবার দুর্বল হয়ে পড়তে থাকে। এই যুদ্ধে প্রায় 10 লাখ আফগান নিহত হয় এবং লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে পাকিস্তান ও ইরানে চলে যায়। সোভিয়েত বাহিনী শেষ পর্যন্ত 1979 সালে প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে যুদ্ধ শেষে যে শূন্যতা তৈরি হয় তা আফগানিস্তানকে স্থিতিশীলতার বদলে আরও অরাজকতার দিকে ঠেলে দেয়। বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠী ক্ষমতা দখলের জন্য নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, যা পরবর্তী গৃহযুদ্ধের ভিত্তি তৈরি করে। এই দশকের যুদ্ধ আফগানিস্তানের সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে, জাতিগত বিভাজন বাড়ায় এবং অস্ত্র জঙ্গিবাদকে স্বাভাবিক বাস্তবতায় পরিণত করে। সোভিয়েত বাহিনীর প্রস্থান পরবর্তী আফগানিস্তান ছিল ক্ষমতাহীন, বিশৃঙ্খল এবং গোষ্ঠী সংঘর্ষে ভরপুর। মুজাহিদিন জোট নিজেদের মধ্যে লড়াই শুরু করলে কাবুল সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এই অরাজকতার পরিবেশে তালেবান আন্দোলনের জন্ম, যা মূলত পাকিস্তানের মাদ্রাসা শিক্ষার্থীদের একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন ছিল। তাদের লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা ও শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। 1994 সালে কান্দাহার থেকে তালেবানের উত্থান শুরু হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তারা বিশাল অঞ্চল দখল করে নেয়। 1996 সালে তালেবান কাবুল দখল করে আমিরাত প্রতিষ্ঠা করে। তাদের শাসনে নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা, কর্মক্ষেত্রে নারীদের অনুপস্থিতি, কঠোর পোশাক বিধান, কঠোর শরিয়া আইন অনুযায়ী শাস্তি সবকিছু আফগান সমাজকে সম্পূর্ণ রূপান্তরিত করে। অনেকের জন্য এটি ছিল শান্তির অনুভূতি, কারণ যুদ্ধ কমেছিল, আবার বহু মানুষের কাছে দমন পীড়ন ও স্বাধীনতার সংকোচন। একই সময়ে নর্দার্ন অ্যালায়েন্স নামে একটি বিরোধী জোট উত্তরাঞ্চলে প্রতিরোধ চালিয়ে যায়। তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি সীমিত ছিল, মাত্র 3টি দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এই সময় আফগানিস্তানের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সবই ধ্বংসপ্রায় অবস্থায় চলে যায়। 2001 সালে যুক্তরাষ্ট্রে 9/11 হামলার কারণে আন্তর্জাতিক পরিস্থিতি বদলে যায়, যা তালেবানের ক্ষমতা হ্রাসের সূচনা করে। 2001 সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট ওয়ার অন টেরর শুরু করে এবং আফগানিস্তানে সামরিক অভিযান চালানো হয়। তালেবান দ্রুত পতন হয় এবং কাবুলে একটি নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিল হামিদ কারজাই। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিকে পুনর্গঠনের জন্য $1 বিলিয়ন সহায়তা প্রদান করে। নতুন সংবিধান প্রণয়ন, নির্বাচন, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ফিরে আসা, গণমাধ্যমের স্বাধীনতা, বেসরকারি উদ্যোক্তা বৃদ্ধি সবকিছুই আফগানিস্তানকে নতুন দিশা দিতে শুরু করে। কিন্তু এই অগ্রগতির পাশাপাশি বড় চ্যালেঞ্জও ছিল: দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ, অপর্যাপ্ত নিরাপত্তা, দুর্বল প্রশাসন এবং পুনরুত্থান। গ্রামীণ এলাকায় তালেবান ধীরে ধীরে সংগঠিত হতে থাকে, যার ফলে বিভিন্ন অঞ্চলে আবার সংঘর্ষ শুরু হয়। বিদেশি বাহিনীর উপস্থিতি অনেকের কাছে নিরাপত্তা এনে দিলেও অনেকের কাছে এটি ছিল বিদেশি দখলের প্রতীক, যা তালেবানের সমর্থনকে শক্তিশালী করে। 2014 সালের পর আন্তর্জাতিক বাহিনী যুদ্ধ মিশন থেকে সরে এসে প্রশিক্ষণ ও সহায়তার ভূমিকায় চলে যায়। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচনী জটিলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এই সময়ে দেশটি উন্নয়ন ও ধ্বংসের মাঝামাঝি এক অদ্ভুত দ্বৈত বাস্তবতায় আটকে ছিল। তবে রাজনৈতিক, নির্বাচনী জটিলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়।
এই সময়ে দেশটি উন্নয়ন ও ধ্বংসের মাঝামাঝি এক অদ্ভুত দ্বৈত বাস্তবতায় আটকে ছিল। 2001 সালে ক্ষমতা হারানোর পর তালেবান ছত্রভঙ্গ হলেও সম্পূর্ণ ভেঙে পড়েনি। তারা সীমান্তবর্তী পাকিস্তানের দুর্গম অঞ্চলে পুনর্গঠিত হতে শুরু করে। দুর্নীতি, দুর্বল শাসন, গ্রামীণ জনগণের অসন্তোষ এবং বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি, এই সব কিছু তালেবানের পুনরুত্থানের অনুকূল পরিবেশ তৈরি করে। 2006 সালের পর তারা আবার বড় আকারে হামলা চালাতে থাকে। আন্তর্জাতিক বাহিনী যতই সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করুক, গ্রামীণ এলাকায় তালেবানের প্রভাব বাড়তেই থাকে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও আফগান সরকার শান্তি আলোচনার পথ খুঁজতে শুরু করে। 2018 সালে কাতারের দোহায় আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে সরাসরি কথা বলে। 2020 সালে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে উল্লেখ ছিল যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সেনা প্রত্যাহার করবে এবং তালেবান আফগানিস্তানে সন্ত্রাসবাদ সমর্থন করবে না। কিন্তু আফগান সরকারের সাথে তালেবানের রাজনৈতিক সমঝোতা এগোয়নি। 2021 সালে বিদেশি বাহিনী প্রত্যাহার শুরু হলে তালেবান অত্যন্ত দ্রুতগতিতে প্রদেশগুলো দখল করতে থাকে। নিরাপত্তা বাহিনীর দুর্বলতা, রাজনৈতিক নেতৃত্বের বিভাজন, দুর্নীতি এবং মনোবল ভেঙে পড়া, সব মিলিয়ে আফগান বাহিনী কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আগস্ট 2021-এ তালেবান কাবুলে প্রবেশ করে এবং প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেন। এই ঘটনায় আফগানিস্তান আবার এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়, যা দেশটির ভবিষ্যৎকে আন্তর্জাতিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। 2021 সালের পর তালেবান দ্বিতীয়বারের মতো ইসলামিক আমিরাত ঘোষণা করে, কিন্তু এবার আন্তর্জাতিক পরিবেশ ভিন্ন এবং জনগণের প্রত্যাশাও ভিন্ন। শুরুতে তারা তুলনামূলক নরম অবস্থান দেখানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই কঠোর নীতি স্পষ্ট হয়ে ওঠে। নারীদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ, নারীদের অধিকাংশ চাকরিতে নিষেধাজ্ঞা, পার্ক বাজার যাতায়াতের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বিধিনিষেধ। এসব পদক্ষেপ দেশ ও আন্তর্জাতিক মহলে ব্যাপক পর্যালোচনা সৃষ্টি করে। নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়া, এনজিওতে নারী কর্মীদের নিষিদ্ধ করা, এসব কারণে আফগানিস্তানে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়। একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়। অনেক সাংবাদিক গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ তোলে। তালেবান দাবি করে তারা নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনছে, কিন্তু বাস্তবে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং শিক্ষা অর্থনীতির পথ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে যায়। দেশটি আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় অর্থনীতি চরম সংকটে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ হয়, বৈদেশিক সাহায্য কমে যায়। ফলে দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকট ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আফগানিস্তানের তরুণ প্রজন্ম শিক্ষা ও বিশ্বের সাথে সংযোগ হারিয়ে ফেলায় ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। তালেবানের বর্তমান নীতিগুলো দেশকে একদিকে শান্তি দিয়েছে ঠিকই, কিন্তু শিক্ষা, মানবাধিকার ও উন্নয়নের সুযোগ চরমভাবে সীমিত করেছে। আফগানিস্তানের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। গম, ফল, বাদাম, কার্পেট, পশুপালন এদেশের প্রধান উপার্জনের উৎস। আফগানিস্তান বিশ্বখ্যাত শুকনো ফল উৎপাদনকারী দেশ হলেও যুদ্ধ সংঘর্ষ এর উৎপাদন ও বাণিজ্যকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। অপরদিকে আফগানিস্তানের ভৌগোলিক মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, লিথিয়াম, কপার, আয়রন, শত বিলিয়ন ডলারের সম্ভাবনা। কিন্তু অবকাঠামোর অভাব, নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক অস্থিরতা এই সম্পদকে কাজে লাগাতে বড় বাধা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সড়ক, স্কুল, সেচ ব্যবস্থা সবকিছুই বারবার ধ্বংস হয়েছে। নতুন সরকারগুলো অবকাঠামো গড়তে কিছু কাজ করলেও স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় উন্নয়ন কখনোই দীর্ঘস্থায়ী হয়নি, যা অর্থনীতিকে তীব্র সংকটে ঢেলে দেয়। যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যেও আফগানিস্তান এখনও সম্ভাবনার একটি দেশ। পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, যুব সমাজ, ভৌগোলিক বাণিজ্য পথ এবং ঐতিহাসিক স্থাপত্যের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার কারণে বৈদেশিক বিনিয়োগ আসছে না। ফলে দেশটি এক ধরনের অচলাবস্থায় আটকে আছে। একই সাথে তালেবানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক জটিল। স্বীকৃতির জন্য সংস্কার চাই, কিন্তু তালেবান তাদের কঠোর মতাদর্শ পরিবর্তনে অনিচ্ছুক। গোপনে পড়াশোনা করা নারী শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসা চালিয়ে পরিবার চালানো মানুষ,
মানবিক সেবাদাতা তরুণ শিল্পী সবাই আশার ছোট ছোট আলো জ্বালিয়ে রাখছে। আগামী দিনে আফগানিস্তান কেমন হবে তা নির্ভর করবে রাজনৈতিক সমঝোতা, শিক্ষা ও নারীর অধিকার পুনরুদ্ধার, নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশের ভেতরের ঐক্যের উপর। তবুও আফগান জনগণের দীর্ঘ ইতিহাস বলে তারা যত কঠিন পরিস্থিতি আসুক, লড়াই ছাড়া কখনো থেমে যায় না। ভবিষ্যৎ ঠিক অনিশ্চিত, কিন্তু আশা এখনো শেষ হয়ে যায়নি।